ব্যাপারটা এরকম একেবারেই হয়নি বাস্তবে, কিন্তু হতেই বা ক্ষতি কি? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে প্রথম যখন সন্দেশখালির ঘটনা গিয়ে পৌঁছালো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন, এই যে ব্যাপারখানা কি বলতো, এই সন্দেশ না দরবেশ, কি হয়েছেটা কি, তুমি কিছু জানো? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। বলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের কাছে গিয়ে খোঁজ খবর না নিয়ে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকে চলে গেলেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, এই যে এখানে তো সংখ্যালঘু বিষয়ক জিনিসপত্র রয়েছে, তা তুমি বিষয়টা দেখে নেবে নাকি আমাদের আবার এর মধ্যে ঢুকতে হবে? সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী একটু নড়ে চড়ে বসলেন, তারপর তিনি তার প্রতিমন্ত্রীকে ফোন করলেন। এ তো করতেই হবে, ডিভিশনের তো সাব ডিভিশন রয়েছে, সেখান থেকে খুব একটা কিছু খবর পাওয়া গেল না। কিন্তু সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন, তুমি যখন এসেইছো এক কাজ করো, তথ্য সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে একটু দেখা টাকা করে যাও, কোথাও কোনো লেখা টেখা বেরিয়েছে কিনা। বেশ, স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেলেন তথ্য সংস্কৃতি মন্ত্রীর কাছে। তথ্য সংস্কৃতি মন্ত্রী তখন সবে বসে 150 নম্বর বইটা লেখা শুরু করেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পেয়ে একটু চমকেই গেলেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বললেন, এই যে তোমার বুদ্ধিজীবীরা কেউ কিছু লিখেছে এই বিষয়টা নিয়ে? যদি লেখে টেখে কেউ, তাহলে তো বেশ বিষয়টা জানা যাবে, একটা ক্ল্যারিটি পাওয়া যাবে। তথ্য সংস্কৃতি মন্ত্রী ফেসবুকটা ভালো করে স্ক্রোল করে দেখে বললেন যে, কই না তো, এখনো পর্যন্ত কেউ সেরকম কিছু লেখেনি, সবাই তো গালাগালিই দিচ্ছে, নান্দনিক প্রতিবাদের কথা এখনো পর্যন্ত কেউ সামনে রাখেনি। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন, সেই মেসেজটা তিনি তার নিজের লোকজনকে ফরওয়ার্ড করে দিয়ে সকলেই তোমার ইচ্ছা গাইতে গাইতে লিফটে উঠে পড়লেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন বলে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তো অত্যন্ত ব্যস্ত, তিনি এবার বেরিয়ে পড়বেন, হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন। তিনি নিজে কত কাজ করেছেন এতদিন ধরে সেসব জানানোর জন্য মানুষের কাছে তাকে পৌঁছাতে হবে, তার হাতে বেশি সময় নেই। তো মুখ্যমন্ত্রী সেই সময় আবার জানতে পেরেছেন যে সন্দেশখালিতে রাজ্যপাল পৌঁছে গেছেন। এইটা জেনে মুখ্যমন্ত্রী মুখ বেজার করে বললেন, যে যেখানে খুশি যেতেই পারে, আমিও আমার রাজ্যের মহিলা কমিশনকে পাঠিয়েছি, তারাও রিপোর্ট দিয়েছে। ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো এতজন মন্ত্রীর সঙ্গে দেখা করেই ফেলেছেন, তাদের ফিডব্যাক নিয়ে নিয়েছেন, কথাবার্তা হয়ে গেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সেই যে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডটা করেছিলেন, সেটাও মুখ্যমন্ত্রী পেয়ে গেছেন। এই সমস্ত কিছুর ওপরে ভিত্তি করে তিনি এই কথাও বলে দিলেন যে যাদের বিরুদ্ধে ক্ষোভ, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। হল কালেকশনের মাধ্যমে এইটুকু তো অন্তত বোঝাই যায়। এই হল কালেকশনের প্রসঙ্গ থেকেই আসি আমাদের রাজ্য মহিলা কমিশনের কথায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্য মহিলা কমিশনকে সত্যিই পাঠিয়েছিলেন সন্দেশখালিতে, এবং আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের রাজ্য মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়, তাকে পাঠানো হয়েছিল সন্দেশখালিতে, তিনি গিয়েছিলেন। এবং এইটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। আপনারা কোনোদিন যদি বাংলা সিরিয়ালের ধারপাশ ঘেঁষে থাকেন এবং কোনোদিন যদি বাংলা সিরিয়াল দেখে মনে হয় ওরে বাপরে কি ভয়ঙ্কর সব ব্যাপার চলছে, তাহলে তার সিংহভাগ কৃতিত্ব কিন্তু বর্তায় এই লীনা গঙ্গোপাধ্যায়ের উপরে। এবং লীনা গঙ্গোপাধ্যায় এর আগে বহুবার জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কতটা সুন্দর একটা সম্পর্ক রয়েছে, পারস্পরিক শ্রদ্ধার একটা সম্পর্ক রয়েছে। লীনা দেবী বলেছেন যে মুখ্যমন্ত্রীকে কোনো হোয়াটসঅ্যাপ করলেই সঙ্গে সঙ্গে তিনি তার অ্যাকশন গ্রহণ করেন, একটা ব্যবস্থা গ্রহণ করেন ইমার্জেন্সি থাকলে। তারই সঙ্গে লীনা দেবী জানিয়েছেন যে এই রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন পদে থাকতে কতটা অপারগ তিনি, কিন্তু তারপরেও বারবার এই পদের এক্সটেনশন চলে আসে তার কাছে। এবং এগুলো কোনো কেচ্ছা কাহিনী নয়, স্ট্রেট ফ্রম হার মাউথ লীনা গঙ্গোপাধ্যায় নিজেই এইসব কথা জানিয়েছেন। এহেন লীনা গঙ্গোপাধ্যায় যখন সন্দেশখালিতে গিয়ে পৌঁছালেন এবং যখন দেখা যাচ্ছে যে তিনি একটা সুন্দর গাড়ি থেকে নামলেন, পরনে তার দামি ধপধপে সাদা একটা শাড়ি, একটা কাঁধের উপরে সুন্দর করে লাল রঙের একটা শাল ফেলা আছে, এবং তিনি গেছেন সন্দেশখালীর মহিলাদের নির্যাতন সম্পর্কে জানতে, এই দৃশ্যটা দেখার পরে এটা মনে হতে বাধ্য যে সত্যি সন্দেশখালীর মানুষ কতটা গরিব। এই আভিজাত্য, এই এত দামি শাড়ি, এইরকম ঔদ্ধত্য, এসব বোধহয় তারা এর আগে কখনো দেখেননি। লীনা দেবী ঘুরে ঘুরে সকলের সঙ্গে কথা বললেন, দেখা গেল একটা চেয়ারে তিনি বসে রয়েছেন, গালে হাত দিয়ে শুনছেন সন্দেশখালীর মহিলারা বিভিন্ন অভিযোগের কথা বলছেন, একদম মনোযোগ দিয়ে গালে হাত দিয়ে লীনা দেবী সমস্ত কথা শুনছেন, যেন সেই সিরিয়ালের স্ক্রিপ্ট শোনার মতো করে শুনছেন। কিন্তু সেই ফ্লেভার কি আর আছে? মানে এখানে তো স্লো মোশনে কারোর চুল উঠছে না, বা স্লো মোশনে টপ করে চোখ থেকে একটা জল গালের ওপরে এসে পড়ছে না। এরপর যাই হোক, যখন লীনা গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হলো যে আপনি তো কথা বললেন, কি জানতে পারলেন আপনি, নির্যাতনের বিষয় কি হলো না হলো, লীনা দেবী সেই সময় বলেন যে আমি এখনো পর্যন্ত যা কথাবার্তা বলেছি, এখনো পর্যন্ত আমি একজন মহিলাকেও খুঁজে পাইনি যিনি এসে শ্লীলতাহানি সম্পর্কে অভিযোগ করেছেন। অনেক মহিলাই অভিযোগ করেছেন যে তাদের উপরে অত্যাচার করা হতো, তাদেরকে দিয়ে জোর করে বাড়ির কাজকর্ম, ব্যক্তিগত কাজ, রান্না বান্না করানো হতো, কিন্তু শ্লীলতাহানির অভিযোগ আমি এখনো পর্যন্ত পাইনি। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় তিনি সন্দেশখালীতে মহিলা নির্যাতন সম্পর্কে শুনতে গেছেন, সেখানে তিনি বলছেন যে এখনো পর্যন্ত আমি এই নিয়ে কোনো অভিযোগ শুনিনি। যদিও তিনি বলেছিলেন আমি মাঝপথে আছি, এরপরে আরো কথা বলবো, আরো যদি কারোর কাছ থেকে
থেকে এই অভিযোগ জানতে পারি, তখন দেখা যাবে। জানি না শেষ পর্যন্ত শ্লীলতাহানির একটাও অভিযোগ লীনা দেবীর কাছে এসে পৌঁছেছে কিনা। মানে আপনি যদি এই সন্দেশখালী চিত্রনাট্যটাকেও দেখেন, তাহলে এটাকেও, এই শোষণের যে চিত্রনাট্য, এটাকেও আপনাকে মেগা সিরিয়ালের মতো করেই দেখতে হবে। সেখানেও কিন্তু প্রথম থেকেই শোষণ, একদম শ্লীলতাহানি, এসব কথাবার্তা আসবে না, ওগুলো তো পরে আসবে, আস্তে আস্তে প্লট বিল্ড আপ করবে। যাই হোক, লীনা দেবী বলেছিলেন যে তিনি হোয়াটসঅ্যাপ করলে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেন। আশা করা যায় এই বিষয়টা নিয়েও তিনি নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন, হোয়াটসঅ্যাপ করে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আবার কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা বা খুব শিগগিরই কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটা তো দেখাই যাবে। তবে এত সহজে কি সবটা হবে? একদিকে যখন এইসব হচ্ছে, তখন আরেকদিকে আদালত কি করছে, আদালত কি বলছে? ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাকে জানতে হবে শেখ শাহজাহান কি করছে। শেখ শাহজাহান বহাল তবিয়তেই আছে, পলাতক হয়েই আছে। যদিও এখনো সন্দেশখালীর বহু বাসিন্দারা এই অভিযোগ করছেন যে শেখ শাহজাহান ওই সন্দেশখালীতেই আছে এবং পুলিশ প্রোটেকশনে আছে। আর এই মুহূর্তে শেখ শাহজাহান তার আইনজীবীকে কিন্তু এখনো পাঠিয়ে যাচ্ছেন আদালতে। আগের দিন এই আগাম জামিন শেখ শাহজাহানের যে আবেদন উঠেছিল আদালতে, তার শুনানি হয় এবং সেখানে শেখ শাহজাহানের আইনজীবী এসে একটি নতুন দাবি করেন। তার আবেদন যে একটা কাজ করুন, আমার মক্কেল এসে ইডির কাছে হাজিরা দেবে, কিন্তু ইডিকে প্রমিস করতে হবে যে আমার মক্কেলকে তারা গ্রেপ্তার করবে না। অথবা একটা কাজ করুন, এই যে আগাম জামিনের আবেদন উঠেছে আদালতে, যতক্ষণ না এটা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইডি আর সমন জারি করবে না আমার মক্কেলকে। কি অসাধারণ বিষয় বলুন। শেখ শাহজাহানের বক্তব্যটা হচ্ছে, আমি ধরা তো দেব না, তোমরা প্রমিস করো আমাকে গ্রেপ্তার করবে না, তাহলে আমি দেখা দেব, না হলে আমি দেখাও দেব না। একদিকে যখন এটা হচ্ছে, তখন আরেকদিকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে সন্দেশখালী নিয়ে কিন্তু মামলা গ্রহণ করা হয়েছে। বিচারপতি অপূর্ব সিংহ রায় জানিয়েছেন, দুটি ঘটনায় আমি শিহরিত। প্রথমত, গ্রামবাসীদের জমি দখলের অভিযোগ, এবং দ্বিতীয়ত, মহিলাদের কপালে বন্দুক ঠেকিয়ে ধর্ষণ করার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে এসেছে। স্বতঃপ্রণোদিতভাবে আদালত এই মামলা গ্রহণ করছে। এবং তারই সঙ্গে বিচারপতি বলেন যে রাতের বেলা মানুষ ঘুমাতে যান এই ভেবে যে মাথার উপর আদালত রয়েছে, এটাই সঠিক সময় এই বিষয়টায় হস্তক্ষেপ করার। অন্যদিকে সন্দেশখালী থেকে 144 ধারা প্রত্যাহার করতে হবে এই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। সেই মামলায় বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, একটা দুটো এলাকায় 144 ধারা জারি করা হলে বুঝতাম, গোটা এলাকা, গোটা সন্দেশখালী জুড়ে আপনারা এই 144 ধারা জারি করেছেন, এটা আবার হয় নাকি? কোন দিন তো বলবেন গোটা কলকাতা জুড়ে 144 ধারা জারি করা হলো। আমার ধারণা পুলিশ প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই মনে মনে ভাবছিলেন, আরে হুজুর একবার চান্স দিয়ে দেখুন না, সেটাও আমরা করে দেব। কোন দিন কেন, আপনি বললে কালই আমরা 144 ধারা গোটা কলকাতা জুড়ে জারি করে দেব। এগিয়ে বাংলা স্লোগানটা আপনি শোনেননি? যাই হোক, আনুষ্ঠানিকভাবে বাস্তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে এই নিয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। বিচারপতি জয় সেনগুপ্ত জানান যে উত্তেজনা প্রবণ নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সেখানে 144 ধারা জারি করা হয়। এক্ষেত্রে গোটা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে, যেটা করা যায় না, তাই এই 144 ধারা খারিজ করা হলো। তারই সঙ্গে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ওই সমস্ত এলাকায় যেন আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। তারই সঙ্গে বিচারপতি জয় সেনগুপ্ত পর্যবেক্ষণের মাধ্যমে বলেছেন, ওই এলাকায় অভিযোগ গত 3 বছর ধরে পুলিশ কোনো অভিযোগ নেয়নি, এটা তারা দাবি করছে। সেখানকার মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন। এত কিছু দেখার পরেও আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না। আর এই চোখ বন্ধ করে থাকার প্রসঙ্গ থেকেই আসি নুসরাত জাহানের কথায়। নুসরাত জাহান হলেন বসিরহাটের সাংসদ এবং এই বসিরহাটের অন্তর্গত সন্দেশখালী। তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং অভিনেত্রী নুসরাত জাহান এতদিন ধরে কোনো কথা বলেননি। বসিরহাটের সাংসদ হওয়ার পরেও, সন্দেশখালী নিয়ে এত ঘটনা, এত অভিযোগ সামনে আসার পরেও তিনি কোনো কথা বলেননি। সম্প্রতি তিনি একটি বক্তব্য সামনে রেখেছেন এবং তিনি বলছেন, এই সংকটময় পরিস্থিতিতে উস্কানি দেওয়া বা অন্যদের উস্কানি দেওয়া থেকে বিরত রেখে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করা উচিত। রাজ্য সরকার অক্লান্তভাবে স্থানীয়দের সাহায্য করছে এবং একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়। আমার কাজ আগুন নেভানো, ইন্ধন যোগানো নয়। আসুন সকলে মিলে প্রশাসনকে সহযোগিতা করি এবং দায়িত্ব পালন করতে দিই। একটি কথা চারিদিকে এর আগেও বহুবার শোনা গেছে যে নুসরাত জাহান এই যে জিতেছিলেন বসিরহাট থেকে, এই জয়ের পেছনে সংখ্যালঘু ভোটকে একত্রিত করার একটা জায়গা তৈরি করা হয়েছিল এবং এই একত্রিত করার পেছনে একটি বড় হাত যার ছিল তিনি হলেন শেখ শাহজাহান।
এই যে নুসরাত জাহান এখন বলছেন যে সবাইকে একত্রিত হয়ে প্রশাসনকে সাহায্য করতে হবে, আমি একজন নির্বাচিত প্রতিনিধি, রাজনীতি করা উচিত নয় এই বিষয়টা নিয়ে, এগুলো শুনতে খুব ভালো লাগে। কিন্তু এটা কতটা নান্দনিক সেটা আপনি আরো ভালো করে বুঝতে পারবেন যখন আপনি এই নির্বাচিত জনপ্রতিনিধি সোশ্যাল মিডিয়ার দিকে তাকাবেন। যে দিনগুলোয় এই সন্দেশখালী থেকে হাহাকার উঠে আসছিল, মহিলারা একের পর এক নির্যাতনের অভিযোগ প্রত্যেক দিন সামনে রাখছিলেন, সেই সময় এই নির্বাচিত জনপ্রতিনিধি নুসরাত জাহান সোশ্যাল মিডিয়াতে হ্যাপি টেডি ডে, হ্যাপি হাগ ডে, হ্যাপি কিস ডে এই সমস্ত পালন করছিলেন। আশা করা যায় কাল হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলে তবে তিনি থামবেন। তবে আজ তিনি সামনে এসে বলছেন যে না, এইগুলো করা একদম উচিত নয়, এবং তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন। এই আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি, এবং আশা করা যায় এর পরের বার নির্বাচনেও তিনি আবার টিকিট পাবেন। এভাবেই অনেকে চোখ বন্ধ করে নেন, অনেকে চোখ খোলা থাকলেও সেই চোখটা ঘুরিয়ে নেন। কিন্তু আজ কলকাতা হাইকোর্টের দুজন বিচারপতি যে কথাটা বলেছেন, তারপরে সাধারণ মানুষের উপরেও এই দায়িত্ব বর্তায় যে তারাও যেন চোখ বন্ধ করে না নেন, তারাও যেন ভুলে না যান। এই ঘটনাতেও ফাটিগ আসবে, এই সন্দেশখালীর ঘটনা একদিন পুরনো ঘটনা হয়ে যাবে, নতুন ঘটনার তোড়ে ভেসে চলে যাবে। কিন্তু এই রাজ্যের সাধারণ মানুষ হিসেবে, এই রাজ্যের বাসিন্দা হিসেবে আপনাদের এটা ন্যূনতম কর্তব্যের মধ্যে পড়ে যে আপনারা যেন চোখ বন্ধ করে না নেন, আপনারা যেন ভুলে না যান এই ঘটনা। সন্দেশখালীর মানুষ যে কথা আজ বলছেন রাস্তায় বেরিয়ে এসে সাহসের সঙ্গে, যে বছরের পর বছর যেভাবে তারা নির্যাতিত হয়েছেন, যেভাবে তারা অত্যাচারিত হয়েছেন, এই সমস্ত কিছু শোনার পরে এগুলো ভুলে যাবেন না, চোখ বন্ধ করবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।